এই ঘোড়াটিকে স্পর্শ করো না, একে আমি কাবু করতে পারব সাহেব। ১২ বছরের সেই বালকের কণ্ঠস্বর খালি আস্তাবলে এমনভাবে প্রতিধ্বনিত হল যে সেখানে দাঁড়িয়ে থাকা সমস্ত মানুষ এক মুহূর্তের জন্য থেমে গেল। ঘোড়াটি মাটিতে জোরে খুর মারল। লোহার নাল আর কংক্রিটের মেঝেতে সংঘর্ষ হল। আগুনের স্ফুলিঙ্গের মতো শব্দ হল। তার নাসারন্ধ্র দিয়ে গরম শ্বাস বেরোচ্ছিল। চোখে ছিল এক বন্য চকমক, যেন সামনে যেই আসুক তাকে কুচলে দেবে। আর সামনে দাঁড়িয়ে থাকা কোটিপতি লোকটি জোরে অট্টহাসি দিয়ে হেসে উঠল। আবে গরিব ছোকরা, এই ঘোড়াটিকে ১৫ বছর ধরে বড় বড় দিকপাল লোক কাবু করতে পারল না, তুই একে কিভাবে বসে আনবি? সাহেব, আমাকে শুধু একটা সুযোগ দিন। বালকের কণ্ঠস্বর নরম ছিল, কিন্তু তাতে কোনো দ্বিধা ছিল না। ঠিক আছে, যদি তুই একে বসে আনতে পারিস তবে আমি তোকে ১ কোটি টাকা দেব। এরপরেই সেই আস্তাবলে উপস্থিত আস্তাবল বয়, ট্রেনার, রক্ষী সবার চোখ কপালে উঠল। কারো ঠোঁটে হাসি ছিল, কারো মুখে সন্দেহ। আর তারপর কিছুক্ষণ পর এমন কিছু ঘটল যে সবার হুঁশ উড়ে গেল। জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই ঘোড়াটি সত্যি অত্যন্ত সুন্দর ছিল, কালো, চকচকে, শক্তিশালী, যেন অন্ধকার রাত নিজেই মাটিতে নেমে এসেছে এবং রক্তমাংসের রূপ নিয়েছে। লম্বা ঘাড়, চওড়া বুক, পেশিবহুল শরীর। যখন সে দৌড়াত মনে হতো মাটি কাঁপছে, যখন থামত মনে হতো বাতাসও থেমে গিয়েছে। এই ঘোড়ার দাম ছিল কোটি কোটি টাকা। তার নাম ছিল ব্ল্যাক থান্ডার, আর মালিক ছিলেন অর্জুন মালহোত্রা, দেশের অন্যতম ধনী রেস হর্স মালিক। মিডিয়া তাকে হর্স কিং বলত। তার প্রাসাদের মতো ফার্ম হাউসে ডজন ডজন ঘোড়া ছিল, জাতীয় ও আন্তর্জাতিক রেসের চ্যাম্পিয়ন। প্রতিটি ট্রফি রুমে সোনার কাপের শাড়ি চকচক করত। দেয়ালে ঝোলানো ছবিগুলোতে অর্জুন দামি স্যুট পরে ট্রফি হাতে বিজয়ী হাসি নিয়ে দাঁড়িয়ে থাকত। যখন অর্জুন এই ঘোড়াটি কিনেছিল, বিক্রেতা পরিষ্কার বলেছিল, সাহেব, ঘোড়াটি খুব সুন্দর, শক্তিশালী, রাজকীয় রক্তের ধারা, ব্লাড লাইন রয়্যাল। কিন্তু সে একটু থামল, তারপর গম্ভীর হয়ে বলল, কিন্তু এটি অবাধ্য। একে নিয়ন্ত্রণ করা সহজ হবে না। ভুল হাতে পড়লে এটি মারাত্মক হতে পারে। অর্জুন তার কথায় হালকা হাসি হেসেছিল। টাকার অহংকার তার চোখে পরিষ্কার দেখা যেত। সব কিছু টাকা দিয়ে কাবু করা যায়। সে চেকে সই করতে করতে বলেছিল, বেয়াড়া ঘোড়া হয় না, দুর্বল ট্রেনার হয়। আমার কাছে পৃথিবীর সেরা বিশেষজ্ঞরা আছে। সেদিন থেকে ব্ল্যাক থান্ডার শুধু একটি ঘোড়া নয়, অর্জুনের জন্য অহংকারের বিষয় হয়ে উঠল। ডজন ডজন ট্রেনার বদলানো হলো। স্পেন, দুবাই, ইউএসএ থেকে বিদেশি বিশেষজ্ঞ ডাকা হলো। সবাই নিজেদের পদ্ধতি প্রয়োগ করল। কেউ বলল একে ক্ষুধার্ত রাখো, এনার্জি কমলে বসে আসবে। কেউ বলল কঠোর ট্রেনিং চাই, দড়ি শক্ত করে বেঁধে বিট কষে দিতে হবে। কেউ বলল একে ভাঙতে হবে, তবেই কন্ট্রোল আসবে। ঘোড়াটিকে বাধা হলো, কোষে লাগাম লাগানো হলো, লং হুইপ দিয়ে ট্রেনিং চলল। কখনো কখনো আস্তাবলের পেছন থেকে তার আর্তনাদ শোনা যেত, যেন কোনো বন্য প্রাণী তার স্বাধীনতার অধিকার চাইছে। কিন্তু প্রতিবার ফলাফল একই হতো। অর্জুন ঘোড়াটির কাছে আসা মাত্রই ব্ল্যাক থান্ডারের চোখ বদলে যেত। সে মাথা ঝাপটাত, পা আঁচড়াত। আর যদি কেউ তার পিঠে বসার চেষ্টা করত, তবে ঘোড়াটি এমনভাবে লাফাচ্ছিল যে সামনের জন সরাসরি মাটি শুকত। একবার তো একজন বিদেশি ট্রেনারের কলারবোন ভেঙে গেল। দ্বিতীয়বার এক আস্তাবল বয়ের পাঁজরে চোট লাগল। তৃতীয়বার এক ক্যামেরাম্যানের ক্যামেরা ঘোড়ার লাথিতে ভেঙে গেল। অর্জুনের জন্য এটি ছিল চরম অপমান। রেস চ্যাম্পিয়নশিপ কাছেই ছিল। অর্জুনের স্বপ্ন ছিল নিজে এই ঘোড়ার পিঠে চড়ে রেস জেতা। ক্যামেরার ফ্ল্যাশ জ্বলবে, ভিড় তার নাম ধরে চিৎকার করবে, হেডলাইন হবে, বিলিয়নিয়ার ওনার উইন্স অন হিজ ওন হর্স। কিন্তু স্বপ্ন প্রতিদিন ভেঙে যাচ্ছিল। ব্ল্যাক থান্ডার আস্তাবলে দাঁড়িয়ে থাকা কালো তুফান হয়ে রইল, কিন্তু কারও বসে এলো না। সেই আস্তাবলেই কাজ করত মোহন নামের এক বালক। বয়স ১২ বছর, ছেঁড়া পোশাক, খালি পা, কাঁধে একটা পুরনো নোংরা তোয়ালে। তার কাজ ছিল ঘোড়াদের খড় দেওয়া, তাদের নোংরা পরিষ্কার করা, জল ভরা, আস্তাবল ঝাড়ু দেওয়া, আর কখন কখনো ঘোড়াদের চোখ থেকে মাছি তাড়ানো। অর্জুনের কাছে সে ছিল শুধুই এই ছোটু। কিন্তু মোহন প্রথম দেখাতেই কিছু অনুভব করেছিল। যখনই সে ব্ল্যাক থান্ডারের কাছে যেত, দূর থেকেই সে ঘোড়াটির চোখে শুধু রাগ নয়, যন্ত্রণাও দেখতে পেত। একদিন যখন একজন চোট পাওয়া ট্রেনার এসে ঘোড়াটিকে গালি দিচ্ছিল, বর্ণ হারামি ঘোড়া, মোহন আস্তাবলের কোণে দাঁড়িয়ে সব দেখছিল। তার ছোট ছোট আঙুলগুলো দড়ি ধরে শক্ত হয়ে গেল। অবশেষে সে সাহস করে অর্জুনকে বলল, সাহেব, ঘোড়াটি তেড়াবেঁকা নয়, ওর কোথাও ব্যথা আছে। অর্জুন ঘুরে তাকাল। দামি জুতো, ইম্পোর্টেড ঘড়ি,
ব্র্যান্ডের চশমা। সে ওপর থেকে নিচ পর্যন্ত মোহনকে দেখল। ছেলেটির হাড় জিরজিরে শরীর, খালি পা, ছেঁড়া শার্ট, চোখে সাহস। তুই আমাকে ঘোড়া শেখাবি? অর্জুনের গলায় ঘৃণা ছিল। তোর বাপ ঠাকুর দ্বারা কি ঘোড়া পুষত? মোহন চুপ হয়ে গেল। সে না মাথা নোয়ালো, না কোনো জবাব দিল। কিন্তু তার চোখ ব্ল্যাক থান্ডারের ওপরেই স্থির ছিল। মোহনের পরিচয় কেউ জানত না। সে শুধু আস্তাবলের ছেলে ছিল না, সে ছিল এক কৃষকের ছেলে। তার গ্রাম শহর থেকে খুব দূরে নয়, কিন্তু জীবন থেকে অনেক দূরে ছিল। মাটির বাড়ি, টিনের ছাদ, ছোট উঠোন, সেখানে তার গরু, ছাগল, দুটো মোষ আর 3টি ছোট দেশি ঘোড়া ছিল। তার বাবা রামপাল ঘোড়া পুষতেন এবং জমি চাষ করতেন। তিনি বলতেন, প্রাণীকে মার দিয়ে নয়, ভরসা দিয়ে বশ করতে হয়। মোহন তার বাবাকে দেখেছিল কিভাবে তিনি কাছে যেতেন, প্রথমে ঘোড়ার কপালে হাত বুলিয়ে দিতেন, তারপর ধীরে ধীরে তার কানের কাছে কিছু বলতেন, হালকা চাপড় দিয়ে তার পিঠ মেলাতেন। আর সেই বন্য দেখতে ঘোড়াটি কয়েক মিনিটে শান্ত ভরসায় ভরে উঠত। মোহন জানত, যদি প্রাণীর চোখে ভয় থাকে তবে সে আক্রমণ করবে, আর যদি চোখে ভরসা থাকে তবে সে প্রাণ দিয়ে দেবে। কিন্তু কয়েক বছর আগে খরায় জমি শুকিয়ে গেল, দেনা বেড়ে গেল, ফসল নষ্ট হল। রামপাল শহরের এক দালালের থেকে টাকা নিলেন। সুদ বাড়তে থাকল, বাড়ি বন্ধক হল, আর একদিন বাধ্য হয়ে রামপাল শহরে আস্তাবলে কাজ নিলেন। তারপর সেখানেই মোহনও চলে এলো। কিছু মাস পর রামপাল অসুস্থ হয়ে পড়লেন, হার্ট অ্যাটাক। মোহন অনাথ হয়ে গেল। আস্তাবলই এখন তার ঘর। সে দিনে ঘোড়াদের মাঝে থাকত, আর রাতে আস্তাবলের কোণে পুরনো চাদর গায়ে দিয়ে শুয়ে পড়ত। ঘোড়াদের নিঃশ্বাসের শব্দ, তাদের খুরের খুটখাট শব্দ, তাদের মাঝে মধ্যে ডেকে ওঠা, এটাই ছিল তার ঘুমপাড়ানি গান। এক রাতে আস্তাবলে যখন বকেয়া বেতন নিয়ে উত্তেজনা ছিল, সবাই ঘুমিয়ে পড়েছিল। মোহনের ঘুম আসছিল না। বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল। আস্তাবলের টিনের ছাদে বৃষ্টির ফোঁটা আছড়ে পড়ার শব্দ হচ্ছিল। মোহন আর থাকতে পারল না। সে চুপচাপ উঠে খালি পায়ে আস্তাবলের ভেতর চলে গেল। হালকা হলুদ টিউবলাইট জ্বলছিল, অন্ধকার আর আলোর এক অদ্ভুত মিশ্রণ। ব্ল্যাক থান্ডার কোণের স্টলে দাঁড়িয়েছিল। তার চোখ তখনও জাগা ছিল, নাসারন্ধ্র কাঁপছিল। মোহন ধীরে ধীরে তার স্টলের দরজার কাছে পৌঁছল। কোনো ট্রেনিং নয়, কোনো দড়ি নয়, কোনো চাবুক নয়, শুধু সে আর ঘোড়া। সে কিছুটা দূরত্বে মাটিতেই বসে পড়ল। ঘোড়ার দিকে নজর শান্ত রাখল। ভয় পাস না, আমি তোকে হাত দেব না যতক্ষণ না তুই নিজে চাস, সে ধীরে ধীরে বলল। তার কণ্ঠস্বরে এক অদ্ভুত মিষ্টতা ছিল, যা হয়তো ঘোড়াটির কান পর্যন্ত পৌঁছেছিল। সে তার বাবার মতো কিছু কথা পুনরাবৃত্তি করল। তোর কষ্ট হচ্ছে না, কেউ খুব শক্ত করে লাগাম বেঁধেছে, তাই না? তুই খারাপ নোস, তুই শুধু ভয় পেয়ে আছিস। কিছুক্ষণ ঘোড়াটি তার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে সে তার ঘাড় নিচু করল। মোহন তার খুরগুলো দেখল, প্রান্তগুলোতে হালকা ফোলা। তার পিঠে বেল্টের দাগ। যেখানে জিন স্যাডেল বাঁধা হতো সেখানে চামড়া ছিলে গিয়েছিল। মোহন হাত বাড়াল না, শুধু পাশে বসে কথা বলে যেতে থাকল। কখনো কখনো সেই কথাগুলো যা হয়তো কোনো মানুষ বুঝবে না, কিন্তু ঘোড়া বুঝবে। আমিও ভয় পাই যখন আমাকে মারে, কিন্তু যদি কেউ ভালোবেসে হাত রাখে তবে আমি তার সাথে চলে যাই। সে পকেট থেকে গুড়ের ছোট টুকরো বের করল, ধীরে ধীরে সামনে রাখল। ঘোড়াটি প্রথমে শুকল, তারপর হালকা করে সেই গুড় তুলে খেয়ে নিল। সেই রাতে এমন কিছু ঘটল না যা পরের দিন আস্তাবলের কর্মীরা গল্প করবে। কোনো অলৌকিক ঘটনা নয়, কোনো স্টান্ট নয়, শুধু একটি শিশু ছিল আর একটি ঘোড়া। কিন্তু কিছু একটা বদলে গিয়েছিল। পরদিন সকালে অর্জুন যখন এলো, সে লক্ষ্য করল ব্ল্যাক থান্ডার আগের মতো উত্তেজিত লাগছে না। সে খুর আছড়াচ্ছিল, কিন্তু এলোপাথারি নয়। তার বডি ল্যাঙ্গুয়েজে আতঙ্ক কম আর এনার্জি বেশি ছিল। একজন ট্রেনার চোখ কোচলাতে কোচলাতে বলল, সাহেব, রাতে আমি দেখেছিলাম সেই বাচ্চাটি এসেছিল। মোহন ঘোড়াটির পাশে বসেছিল। অর্জুনের কপালে ভাঁজ পড়ল। মানে আস্তাবল বয়? হ্যাঁ সাহেব। অর্জুনের মনে বিরক্তিকর কৌতূহল দুই জাগল। ওকে ডাকো। মোহনকে সামনে আনা হলো। অর্জুন চুরুটটা হাওয়ায় ঘুরিয়ে বলল, তুই খুব চালাক হয়ে গেছিস না? মোহন চুপ রইল। সে অর্জুনের চোখে চোখ রাখেনি ঠিকই, কিন্তু মাটির দিকেও তাকিয়েছিল না। সম্মান আর আত্মসম্মানের মাঝামাঝি এক জায়গায় দাঁড়িয়েছিল সে। তুই কাল যা চিৎকার করছিলি, ঘোড়ার কষ্ট হচ্ছে ইত্যাদি, অর্জুন বিদ্রুপের সুরে বলল। তারপর হঠাৎ কিছু ভেবে বলল, যদি তুই এই ঘোড়াটিকে কাবু করে দিস তবে তোকে 10 কোটি দেব।
পাশে দাঁড়িয়ে থাকা সবাই প্রায় হেসে ফেলল। 10 কোটি টাকা একটা মজার মতো শোনাল। মোহন শান্তভাবে বলল, টাকা চাই না সাহেব। অর্জুন ভ্রু কুচকাল। কি, টাকা চাই না? মোহন পুনরাবৃত্তি করল, শুধু 1 মাস সময় দিন এই ঘোড়াটির সাথে থাকার। কেউ যেন একে মাঝপথে মারতে না পারে, এইটুকু ভরসা দিন শুধু। অর্জুন প্রথমবার একটু বিভ্রান্ত হল। তার মনে হয়েছিল বাচ্চাটি লোভে হ্যাঁ বলে দেবে, কিন্তু এ তো অন্য কোনো খেলা। ঠিক আছে, সে বলল, কিন্তু যদি 1 মাস পরও এই ঘোড়া আমাকে পিঠে বসতে না দেয়, তবে তুই এই আস্তাবল থেকে বাইরে যাবি, বুঝলি? হ্যাঁ সাহেব, মোহন কোনো দ্বিধা ছাড়াই জবাব দিল। সেই 1 মাসে আস্তাবলের লোকেরা যা দেখল তা কোনো দামি বিদেশি ট্রেনারও করেনি। মোহন প্রতিদিন সবার আগে আস্তাবলে আসত, সবার শেষে যেত। সে ব্ল্যাক থান্ডারের স্টলের বাইরে বেশি সময় কাটাতে শুরু করল। সে ঘোড়াটিকে হাঁটিয়ে বেড়াত, দৌড়াত না। তার সাথে কথা বলত, চিৎকার করত না। যখন ঘোড়াটি শক্ত হয়ে যেত বা কান পেছনের দিকে হেলিয়ে দিত, সে তৎক্ষণাৎ দূরত্ব বজায় রাখত। সে তার খুর পরিষ্কার করত, তাতে তেল লাগাত, জল খাওয়াত, মাঝে মধ্যে একটু বাড়তি গুড় দিত। যখন কোনো ট্রেনার একটু জোরে লাগাম পড়ানোর চেষ্টা করত, মোহন মাঝখানে এসে নরম গলায় বলে দিত, ধীরে, ওর লাগবে। প্রথম দিকে অনেক কর্মী তার মজা উড়িয়েছিল। জানোয়ার, বাচ্চা নয়, এত আদর দিলে মাথায় চড়বে। কিন্তু দিন যেতে থাকল। ঘোড়াটির চোখ বদলাতে শুরু করল। আগে যখন অর্জুন আস্তাবলে আসত, ব্ল্যাক থান্ডার বন্য হয়ে যেত। এখন সে সতর্ক হতো, কিন্তু পাগল হয়ে যেত না। মোহন মাঝখানে একটা বাধা, অর্থাৎ বাফার হয়ে দাঁড়িয়েছিল। সে ঘোড়ার কানের পেছনে আঙ্গুল চালিয়ে হালকা মাসাজ করত, কখনো তার কপালে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে থাকত, যেন দুজনের মধ্যে কোনো গোপন চুক্তি হচ্ছে। আর তারপর সেই মাসের শেষ সোমবারের সকাল। আস্তাবলের বাইরে হালকা কুয়াশা ছিল, সূর্য পুরোপুরি ওঠেনি। আস্তাবলের ছাদে বসে থাকা পাখির ডাক শোনা যাচ্ছিল। মোহন স্টলের ভেতরে দাঁড়িয়েছিল, ঘোড়াটির ঠিক পাশে। বাকি কর্মীরা কিছুটা দূরে ব্যানার কাছে দাঁড়িয়ে তামাশা দেখছিল। অর্জুন আস্তাবলের দরজায় হাত ভাঁজ করে সানগ্লাস পরে দাঁড়িয়েছিল। মোহন কিছুই বলেনি, সে শুধু ঘোড়াটির পাশে দাঁড়িয়ে তার ঘাড় চাপড়ে দিচ্ছিল। হঠাৎ এমন কিছু ঘটল যা সবাইকে স্তব্ধ করে দিল। ঘোড়াটি ঘাড় ঘোরালো, নিজের দাঁত দিয়ে মোহনের শার্টের হালকা সেলাই ধরল এবং ধীরে ধীরে শার্টটিকে উপরের দিকে টানল, যেন বলছে, আয়। মোহন এক মুহূর্তের জন্য জমে গেল। তারপর তার মুখে এক চিলতে হাসি ছড়িয়ে পড়ল। সে কোনো তাড়াহুড়ো না করে ধীরে ধীরে ঘোড়াটির পিঠে উঠে পড়ল। কোনো জিন নেই, কোনো শক্ত লাগাম নেই, খালি পিঠে একটি বালক ঘোড়াটির উষ্ণ পিঠে বসে আছে। পুরো আস্তাবল নিথর হয়ে গেল। কারো হাত থেকে বালতি পড়ে গেল, কারো মুখ থেকে হে ভগবান শব্দ বেরোল। ব্ল্যাক থান্ডার একবার ঘাড় ঝাড়া দিল, তারপর দৌড়ে গেল। কিন্তু এই দৌড় বন্য ছিল না, ছিল নিয়ন্ত্রণে। সে আস্তাবলের সীমানার ভেতর গোল হয়ে ঘুরছিল। মোহন তার ওপরে নিশ্চিন্তে বসেছিল, কোনো ভয় বা ঘাবড়ানি ছাড়াই। তার হাতের তালু ছিল ঘোড়ার ঘাড়ে। সে লাগাম টানেনি পর্যন্ত, শুধু বলছিল, সাব্বাস, আরামসে, ভালো ছেলে, ধীরে। ঘোড়ার কানগুলো হালকা আগে পিছে হচ্ছিল, যেন সে প্রতিটি শব্দ শুনছে। অর্জুনের হাত সত্যি সত্যি কাঁপতে লাগল। সে প্রথমবার উপলব্ধি করল, এত কোটি টাকা লাগানোর পরও, এত বিশেষজ্ঞ ডাকার পরও, এত মারধরের পরও যে জিনিসটি ঘোড়াটিকে নিয়ন্ত্রণ করল তা হল ভরসা। সে ধীরে ধীরে জিজ্ঞেস করল, তুই কি করলি? মোহন ঘোড়া থেকে নেমে তার ঘাড় চাপড়ে দিল, তার চোখে তাকিয়ে বলল, কিছুই না। তারপর অর্জুনের দিকে ঘুরে বলল, শুধু ওর কথা শুনেছি, ওর কোথায় কষ্ট হচ্ছে সেটা বুঝেছি। ওকে বাধ্য করিনি, অপেক্ষা করেছি যতক্ষণ না ও নিজে মেনে নিয়েছে। অর্জুন প্রথমবার নিজের অহংকার একটু নিচে নামালো। সে বলল, তুই আমাকে শেখাতে পারবি? মোহন মাথা নাড়াল। সাহেব, ওকে 1 সপ্তাহ সময় দেন, জোর করবেন না, আবেগের সাথে জুড়ে যান। অর্জুন হাসতে চেয়েছিল কিন্তু পারল না, কারণ তার সমস্ত টাকা যা করতে পারেনি এই বাচ্চাটির আবেগ তা করে দেখিয়েছে। পরের কয়েকদিন মোহন শুধু ঘোড়াটির সাথে নয়, অর্জুনের সাথেও কাজ করতে শুরু করল। প্রথমবার অর্জুন দামি স্যুট ছেড়ে সাধারণ টি শার্ট পরে আস্তাবলে সময় কাটাল। সে ঘোড়াটির কপালে হাত রাখল। প্রথমবার তার চোখের দিকে তাকিয়ে বলল, আমাকে ক্ষমা করে দিস, আমি তোকে শুধু ট্রফি হিসেবে দেখেছিলাম। মোহন তাকে শেখালো, যখন আপনি ওর কাছে যান, আপনার ভয়, আপনার অহংকার সব ও অনুভব করে। আপনি যত ওকে জিততে চাইবেন, ও তত আপনার থেকে দূরে পালাবে। আপনি ওকে সঙ্গী বানান, ও নিজে আপনাকে জিততে সাহায্য করবে।
ধীরে ধীরে ব্ল্যাক থান্ডার অর্জুনকে গ্রহণ করতে শুরু করল। প্রথমে সে শুধু অনুমতি দিত যে অর্জুন তার স্টলে দাঁড়াক, তারপর সে অনুমতি দিল যে অর্জুন তার ঘাড় স্পর্শ করুক। তারপর একদিন মোহনের তত্ত্বাবধানে অর্জুন তার পিঠে চড়ে বসল। সেদিন আস্থা বলে কোনো চিৎকার ছিল না, শুধু মোহনের গলা শোনা যাচ্ছিল, আরামসে সাহেব, টেনশন নেবেন না, শ্বাস নিন, ওর ভেতর ভয় পাঠাবেন না। ঘোড়াটি কয়েক সেকেন্ডের জন্য শক্ত হলো, তারপর ধীরে ধীরে এগোলো। কোনো লাথি নয়, কোনো বন্য লাফ নয়। আর রেসের দিন, সেই গ্র্যান্ড রেস ডে, স্টেডিয়ামে হাজার হাজার মানুষ, বড় বড় এলইডি স্ক্রিন, ধারাভাষ্য বক্স, মিডিয়া ভ্যান, বেটিং কাউন্টার, সব দিকে জৌলুস, শব্দ আর উত্তেজনা। সেখানে মাঝখানের স্টলে ব্ল্যাক থান্ডার দাঁড়িয়েছিল। তার শরীরে চকচকে কালো চামড়া, তার উপরে ঝকঝকে জিন, পায়ে পালিশ করা নাল, তার চোখে সেই পুরনো বন্যতা নয়, এক উজ্জ্বল এনার্জি ছিল। অর্জুন প্রথমবার নিজের কোনো ঘোড়ার পিঠে নিজে সাবার হতে যাচ্ছিলেন। তার বন্ধু এবং প্রতিপক্ষ মালিকরা সবাই অবাক, তুই নিজে বসবি, পাগল হয়েছিস নাকি? কিন্তু অর্জুন হাসছিলেন। তার পেছনে আস্তাবলের গেটের কোণে মোহন দাঁড়িয়েছিল। ছেঁড়া পোশাকের বদলে আজ সে পরিষ্কার সাদা পোশাক পেয়েছে, কিন্তু তার চোখ আগের মতোই ঘোড়াটির ওপর স্থির ছিল। স্টার্টার হাত তুলল, গেট খুলল, ঘোড়াগুলোর শাড়ি বিদ্যুতের মতো বাইরে বেরিয়ে এলো। ভিড় চিৎকার করে উঠল, ধারাভাষ্যকরের গলা ভেসে এলো, আর এই রইল আমাদের রাইডাররা। বাঁ দিক থেকে ৩ নম্বরে আছে ব্ল্যাক থান্ডার, যার ওপরে স্বয়ং মালিক মিস্টার অর্জুন মালহোত্রা বসে আছেন। প্রথম ল্যাপে ব্ল্যাক থান্ডার মাঝখানে ছিল, দ্বিতীয় ল্যাপে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকল, তৃতীয় ল্যাপে সে একে একে সবাইকে পেছনে ফেলে দিল। তার দৌড় বন্য ছিল না, প্রতিটি পদক্ষেপ ছিল হিসেবি, প্রতিটি বাঁক ছিল মাপা, প্রতিটি লাফ ছিল ছন্দময়। ফিনিশ লাইনের ঠিক ৫০ মিটার আগে অর্জুন লাগাম একটু হালকা করলেন। ব্ল্যাক থান্ডার পুরো শক্তি দিয়ে দৌড়ে সবার আগে বেরিয়ে গেল। ফিনিশ লাইন পার হতেই স্টেডিয়াম গর্জে উঠল, ছবি, ফ্ল্যাশ, চিৎকার, শীষ, সবকিছু একসাথে। অর্জুন ঘোড়াটির ঘাড়ে ঝুঁকে হাত বুলিয়ে দিলেন, তার চোখ ভিজে গিয়েছিল। যখন তিনি আস্তাবলে ফিরলেন, প্রথম যে কাজটি করলেন তা হল তিনি নামলেন এবং ব্ল্যাক থান্ডারের সাথে হাঁটতে হাঁটতে মোহনের কাছে এলেন। তিনি নিজের দামি গ্লাভস খুলে হাত জোড় করে মোহনের দিকে তাকালেন। আজ যে ট্রফি আমি উপরে তুলেছি তাতে তোর ভাগ বেশি। তারপর ধীরে ধীরে বললেন, তুই আমাকে শুধু ঘোড়া নয়, নিজেকে কাবু করতে শিখিয়েছিস। মোহন হাসল, তারপর সেই বাক্যটিই পুনরাবৃত্তি করল যা সে প্রথম সাক্ষাতে বলেছিল। সাহেব, ঘোড়াটি তেড়ামেকা ছিল না, ওকে শুধু কেউ বোঝেনি। অর্জুন পকেট থেকে একটি খাম বের করলেন। এটি কোটির চেক নয়, তিনি হাসতে হাসতে বললেন, কিন্তু এটি তোর পড়াশোনা, তোর গ্রাম, তোর মায়ের জন্য। আর এই আস্তাবল এখন শুধু আমার নয়, তোরও। কিছু জিনিস টাকা দিয়ে পাওয়া যায় না, প্রাণী হোক বা মানুষ, তাদের বুঝতে হয়, শুনতে হয়, তাদের কষ্টকে চিনতে হয়। ১৫ বছরে বড় বড় দিকপাল ট্রেনার যা করেনি, সেই ১২ বছরের বাচ্চাটি তা করে দেখালো, যাকে মানুষ ছোটু বা গরিব আস্তাবল বয় বলে ডাকত। যে শিশুকে সবাই অবহেলা করেছিল, সেই কোটিপতির স্বপ্ন পূরণ করে দিল। যদি গল্পটি আপনাকে কিছু শিখিয়ে থাকে, তবে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন, অহংকার নয়, বোধশক্তি জরুরি। কারণ কখনো কখনো সবথেকে বড় শক্তি সবথেকে ছোট হাতে থাকে।